এখন মায়ার মানুষ যত খান্দাত ওই অততেও তো বালা লাগলো। গাড়ি চলে না চলে না চলে না রে, এই জীবন যাবে কেঁদে হেসে। মোটা সাইলের ভাত মায়ের। প্রিয় দর্শক, আপনারা ঈদ উল ফিতরের অনাবিল শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের বিশেষ ঈদর গপসপ অনুষ্ঠান শুরু করলাম। আমরার মধ্যে যারা পেশাজীবী যারা আছেন, এর মধ্য থেকে ডাক্তার যারা আছেন, তারা ঈদ কেমন খাটে এই বিষয়টা জানবো। ডাক্তারি পেশা আর পাশাপাশি তাই আবার কণ্ঠশিল্পীও। তো দেখি তানতানোর ঈদটা কেমন খাটে এবং তাই আগে কিলান খাটাইয়া আইসন ঈদ, তানতানোর যে বালা লাগা মন্দ লাগা আগর লগে এখন বর্তমানের যে ঈদর আমেজ যেটা, এটার তারতম্য আমরা তানতানোর কাছ থেকে জানবো। তো আক্কা আমরা তানতানোর লগে পরিচিত হই। পহলেও আমি পরিচয় করে দেই। আমরার মধ্যে আসেন অধ্যাপক ডাক্তার AKM দাউদ ভাই। তাই খুব ভালো একজন ডাক্তার এবং পাশাপাশি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। এবং আমার ডান দিকে আসেন ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, আমরার জহির ভাই, অচিনপুরি নামে তাই খ্যাত। আসসালামু আলাইকুম জহির ভাই। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক। ফলে আমি জানতাম চাই যে দাউদ ভাইয়ের হাস থাকি যে আপনারা এই যে ঈদর সময়টা কিভাবে কাটে? ধন্যবাদ আপনাকে। আসলে ঈদ আমাদের মুসলিম উম্মার জন্য একটা বিশেষ দিন। আমরা জানি যে মাহে রমজানের সিয়াম সাধনার পর আমাদের মধ্যে ঈদ ফিরে আসে। তো ঈদকে আমি আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেলেই দেখি। যেমন ধরেন, আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের টেস্ট এবং ইয়েটা একরকম ছিল, তারপরে মধ্যবর্তী পর্যায়ে একরকম ছিল, আর এখন রিসেন্ট যে ঈদের যে আমেজটা, এটা লিটল বিট ডিফারেন্ট। আমি একটু ছোটোকাল থেকে বলে আসি, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গভীর আগ্রহে অপেক্ষা করতাম কবে ঈদের দিনটা আসবে। আমরা যখন আরও বেশি ছোট ছিলাম তখন আমরা 3টা রোজা দেখতাম, প্রথমে একটা, মাঝখানে একটা, শেষে একটা, মানে ঈদটাকে আরও বেশি নিবিড়ভাবে পাওয়ার জন্য। আর তখন তো আসলে এরকম ফাস্ট লাইফ ছিল না, ইন্টারনেট, মোবাইল, টিভি, এগুলো আসলে কিছুই ছিল না। তখন নির্মল আনন্দ ছিল ঈদের। আমরা যারা ছোট ছিলাম আমরা প্রথম চাঁদ দেখা থেকে শুরু করেছি। আমরা তখন ময়মনসিংহে ছিলাম। আমাদের 29 রোজাতে আমরা রেল লাইনের পাশে হাজার মানুষের অলমোস্ট সমাগম হতো চাঁদ দেখার জন্য। ইফতার করেই আমরা দৌড় দিতাম চাঁদ দেখার জন্য, চাঁদ দেখা যায় কিনা। মানুষের অধীর আগ্রহ, প্রতীক্ষা, সবাই দাঁড়িয়ে আছে। যদি চাঁদ উঠে গেল তাহলে তো অত্যন্ত আনন্দের ব্যাপার, আর যদি চাঁদ না উঠে যায় তখন একটু দুঃখের ব্যাপার যে ঈদটা একদিন পিছিয়ে গেল। এখান থেকে আসলে ঈদের শুরু। তো ঈদের চাঁদ উঠে গেলে মহা আনন্দ। তখন একটা সিস্টেম ছিল, সাইরেন বাজতো, বিভিন্ন এলাকায় তখন সাইরেন বাজাতো। আর আমরা বাচ্চারা তখন ছোট যারা ছিলাম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতাম। তো ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ঈদের জামাটা নিয়ে একটা বিরাট একটা উত্তেজনা ছিল। তখন ঈদের তখন তো রেডিমেডের প্রচলন ছিল না, তখন আমরা দোকান থেকে কাপড় কিনতাম এবং দর্জির দোকানে দিতাম এটাকে সেলাই করার জন্য। এবং সেখানেও সমস্যা ছিল, যেমন অনেক সময় দর্জিদের এমন কাজের লোড ছিল যে ওরা ঠিকমতো এটা ডেলিভারি দিতে পারতো না। তখন একটা টান উত্তেজনা, ঈদের আগে আমি পাবো কিনা। এমনও হয়েছে যে রাত 12টার সময় জামাটা ডেলিভারি দিয়েছে। তখন আরেকটা নতুন নিয়ম ছিল, তখনকার প্রচলিত নিয়ম ছিল যে ঈদের জামা কাউকে দেখানো যাবে না। সেটা অতি সযত্নে লুকিয়ে বালিশের নিচে বা আলমারিতে সব লুকিয়ে রাখা হতো, ঈদের দিন সকালবেলা এটা পড়া হবে বলে। তো সেটা একটা মজার ব্যাপার ছিল। ঈদের দিন সকালে আমরা সব ঘুম থেকে উঠে যেতাম, গোসল করা হতো আব্বার সাথে, তখন আমরা ঈদগাহে যেতাম। ঈদগাহ থেকে আসার পরে ঈদের নতুন জামাটা পরে আমরা বেরিয়ে যেতাম ঈদ সেলিব্রেট করার জন্য। তখন যে ছিল যে বিভিন্ন বন্ধু বান্ধবদের বাসায় যাওয়া, সেই সেমাই খাওয়া, বন্ধুদের নিয়ে পার্কে আড্ডা মারা, বেলুন কেনা, গ্যাস বেলুন কেনা, এইগুলো করতে করতে মোটামুটি সারাদিন চলে যেত। আচ্ছা দাউদ ভাই, আমরা যদি জহির ভাইয়ের কাছ থেকে জানতাম যে আপনার কীরকম কাটতো তখনকার সময়। সারে জেলা খুঁড়ে আর কি পুরো বয়সের ঈদর এটা আলাদা এক মজা আছিল। মজা একটা জিনিস, আর এখনকার সমাজের বাস্তবতা, আমরার হয়তো বা আর্থিক অবস্থান এখন যেরকম আছিল আগে হয়তো বা এইরকম আছিল না। আমরার মা বাপর হয়তো বা আর্থিক অবস্থান ইলাখান আছিল না, আমরা যেটা এনজয় করলাম বা আমার ফুরুতাইনতে যেরকম এনজয় করে। মনে আছে যে রোজা মাস, হারা মাস তো আমরা মনে হোক রোজা রাখছি ফুরু থাকতে থাকি আমরা। তো বাবাই আর্থিক সম্বল তো সকলের ইলাখান আছে না, বাপে আমরা 4 ভাই 2 বোন সকল রেখিতে সকল টানি কিনিয়া দি থাকার রানি। আইসকো তো মনে হোক আমার এক ফুয়ারে আমি
এই সকল ধরনের জামা জুতা বিভিন্ন ধরনের আইটেম আমরা দিতাম পারলাম ঈদের সময়। কিন্তু সেই সময় বাবাই হয়তো বা খেউরে একটা শার্ট দিছইন, খেউরে একটা প্যান্ট দিছইন, খেউরে একটা লঙ্গি দিছইন, মারে হয়তো বা কোনো রকম একটা শাড়ি এনে দিছইন। যাই হোক, মানে এই যে টানাটানির একটা ঈদ আছিল, কিন্তু তারপরেও ঈদের দিন সকালে যে কি একটা একটা মজা আছিল, যে মানে আমি একটা লঙ্গি ফিনছি, হিগে একটা শার্ট ফিনছে, মায়ে একটা শাড়ি ফিনছইন, ঈদের একটা আনন্দ এখন হয়তো বা অনেক প্রাচুর্যর ভিতরে এই আনন্দটা নাই, যে আনন্দটা টানা ফুড়নোর ভিতরে আমরা যেটা ঈদর এনজয় করছি এটা এখন নাই। এটা হলো একটা জিনিস। আর দ্বিতীয় যে জিনিসটা, যে আমরা সকালবেলা বুড়ে একদম সকাল সকাল উঠি যাওয়ার, এটা আমার যেটা মনে পড়ে ফুরু থাকতে, খালিঞ্জিবেলা আমরা কই আর কি সিলেটি ভাষায়, খালিঞ্জিবেলা উঠিয়া ঠান্ডার দিন হইলে তো এর ভিতর গিয়ে গোসল করা, মানে এটার একটা আলাদা মায়ে এই জলদি উঠ জলদি উঠ গে মনে হইতো যে একটু দেরি করিয়া গোসল করলে মনে হয় আর এই দুইতো নাই, মানে খুব খালিঞ্জিবেলা উঠিয়ে গিয়ে গোসল করা ঠান্ডার ভিতরে, মানে গোসল করা এটা তারপরে একটা আনন্দ। এই ঠান্ডার ভিতরে গির 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 করা আপনি, এরপরে গোসল করিয়া, কারণ ঈদ তো ঈদের আলাদা মজাও তো। এই ঈদ আর এখন করি ডিফারেন্ট সারে জেলা হয়েছেন, এখন ডিজিটাল যুগ, আমরা অনুভূতিগুলো আসলে মরি গেছে গিয়ে। আগে যে মা বাপে যে কষ্ট করি যে একটা সামান্য ঈদের উপহার দিছ, এখন অনেক উপহার দিরা বাচ্চা কাচ্চারে, বা বিভিন্ন থ্রোতে আমরা খালার কাছ থেকে পাইলাম, অমুকর কাছ থেকে পাইলাম, কিন্তু সেই যে সাবলীল যে একটা আনন্দ আছিল আগর, এই আনন্দটা নাই। ডিজিটালাইজ হয়ে যাওয়ায় আমরা ইমোশন আবেগ এটা মরি গেছে। বাপর প্রতি হিরকম আবেগ নাই, মার প্রতি হিরকম আবেগ নাই যেটা আগে আছিল। তো আমি ওটাও কইলাম যে ডিফারেন্স, আবেগের ডিফারেন্স, শ্রদ্ধার ডিফারেন্স, ভালোবাসার ডিফারেন্স। আগে আমার মায়ের সামান্য একটা জিনিস দিছেন, আমি ফাইয়া খান্দি দিছি, আনন্দে খান্দি দিছি। এখন বোধটা ফাইয়াও কিন্তু আমার মার প্রতি শ্রদ্ধা আসেন না, আমার বাপর প্রতি হিরকম আসে না যে আমার বাপে কীরকম কষ্ট করি রুজি করে দিছেন। তো এই যে অনুভূতিগুলার ডিফারেন্স, আমরা ডিজিটালাইজ হয়ে যাওয়ার কারণ আমরা ইমোশনগুলা এগুলো বিকৃত পারভার্টেড হয়ে গেছে, ওটা আমি কইমু। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আগে আমরা তুকাইতাম যে আশপাশের, ওই যে আমি আমার চাচার গরো বাই হিগে মানে হয়তো ফুরুতেন্তর লাগে কিছু কিনিয়া দিতে পারছে না, একটা ফিলিংস, তখন এই হিগে তার ফুয়ার লাগে কিনতে পারছে না, নিজে গিয়া লুকাইয়া এটা কিনিয়া নিয়ে ওগুলো দেয়া দেওয়া, ঈদের দিন আগর রাইত নিয়ে দেওয়া যায়। কোথায় আমার চাচার গরো বাই হইতে পারে, তার গরোর বাতিজি হইতে পারে, হে যেন ঈদটা আনন্দের সাথে করতে পারে। এটা আমরা তুকাইছি আগে, এখন এই তুকানিটা কমে গেছে। ঠিক আছে, একবারে যে শেষ হয়ে গেছে ইলান নাই, না আছে কিন্তু কমে গেছে আর কি। তো আমরা ফিল করলাম, আপনি ফিল কররা এখন পর্যন্ত নিশ্চয়ই আপনি আপনার ফ্যামিলিতে ওরকম আপনার মানসিকতা হলাম, বা আমরা দাউদ ভাই যেটা তাইনো হয়তো ওইরকম বেশিরভাগও বালার রইসন এখনো, এর লাগে এখনো আমরা ঠিকই আছি। আর যদি কমে যেত বালার সংখ্যা, তাইলে হয়তো এখনো টিকলো না অনেক কিছু। তো আসলে আজকে আমরা আরেকটা পয়েন্ট একটু আলোচনা করি, যেটা ঈদের আগে আমাদের যে আনন্দ ছিল সেটা ঈদের সালামি যেটা, এটা কিন্তু অত্যন্ত একটা ব্যাপার ছিল। তো আমরা অপেক্ষা করতাম যে গুরুজনকে বা সিনিয়রদেরকে আমরা সালাম করবো এবং সালামে পাবো। পরিমাণ ছিল অল্প, 10 টাকা 5 টাকা বা এরকম আর কি, বাট এটার মধ্যে যে কি একটা আনন্দ ছিল। হ্যাঁ, আমরা লাইন ধরে বেরিয়ে যেতাম, যে নিজের বাবা মা, ভাই বোন, বড় ভাই বোন, এলাকার মুরব্বী সবাইকে আমরা সালাম করতাম, বিনিময়ে আমরা সালামি পেতাম। এবং সেই পাওয়াটার মধ্যে যে কি আনন্দ ছিল, আমার মনে হয় আজকালকার বাচ্চারা আপনি কইরা আমি যে অত বড় হয়ে গেছি, আমি তো এখনো ওরকম। তো আসলে আমরা আজকে মানে কইছি যে গানে গানে আড্ডা দিমু, আর মাঝে মাঝে আমরা এই যে পুরানা ঈদর আলাপ ফরমু বা ঈদ কিলান হাঁটাইলা ওগুলো আমরা মাপমু। যেহেতু আমরা ঈদ গেছে গতকালকে, আপনারা কিলান হাঁটাইয়াইলা বা পরিবার লইয়া আর হয়ে যাইবা বা কিতা করবা, যদিও আমরা এখন একটা সীমিত সময়ের ভিতরে বা সীমিত যে ঘোরাফেরা সীমিত হয়ে গেছে, তো আমরা মনে হয় একটু গান হয়ে গেলে মনে হয় ভালো হইব একটু। স্যার হোক আজকে আপনারা ইচ্ছা। আসলে হ্যাঁ, যে কথাটা বললেন সেটা ঠিক, যে আসলে এবার তো পরিবর্তিত পরিস্থিতিতে ঈদ নর্মাল, মানে যে ঈদের যে আউটিং, যা বেড়ানো বাচ্চা কাচ্চাকে নিয়ে বা ফ্যামিলি পরিবার নিয়ে বেড়ানো, সেটা তো এবার হয় নাই, জাস্ট নামাজেই সীমাবদ্ধ ছিল। কারণ আমরা জানি যে আমরা যত বেশি ঘোরাঘুরি করবো তত বেশি করোনা স্প্রেড হবে, তো সবাইকে একটু বাড়তি সাবধানতা আমরা নিই। আর সেজন্যই আজকে আমাদের এই বসা, দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো আপনি যদি একটা আমাদেরকে আধুনিক গান শোনাতেন। হ্যাঁ, ধন্যবাদ।
আসলে ওই গানের মধ্যেও আমরা যেমন ঈদের কথা বলি না, গানের মধ্যে কিন্তু এরকম পরিবর্তন আসছে। আগের যেসব গানগুলো ছিল একদম হৃদয়কে ছুঁয়ে যেত, ভাষাগুলো ছিল ভালো, গানের সুরগুলো কম্পোজিশন ছিল ভালো, যারা গাইতেন তারা অনেকটা আবেগ দিয়ে গাইতেন। তো বিভিন্ন এইগুলো জিনিসও কেমন যেন আস্তে আস্তে একটু পরিবর্তন হয়ে গেছে মাঝে একটু হইলে আসলে মিক্সড উইজার। আপনি তো একটু শুদ্ধ ভাষায় গতদিন আপনার লগে আরও যে প্রোগ্রাম করছি সিলেটি ভাষা আপনিও মাতিছেন আমিও মাতিছি, আজকে আপনি মাতিলিরা ওলা আর আইয়র আমারও ওরকম আপনার লগে একটু ব্যালেন্স করলাম, সিলেটি কথা বলছে তো আর আমি এদিকে সুন্দর কথা বলছি, মনে হয় দর্শকরা আনন্দ পাবে। আমাদের না, আমি আমার মিস্টেকটা হইলাম আর কি। আমরা আমাদের ছাত্র জীবনের কথা বলি। আমরা ছাত্র জীবনে তখন তো আসলে বাংলা অনেক সিনেমা ছিল, প্রচলিত ছিল অনেক সিনেমা, তখন প্রচুর এসব গানগুলা মানে খুব চলতো। আর আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা সিনেমা দেখার পরে একটা বই বিক্রি হতো গানের লিরিক্সের উপরে, কারণ তখন তো ক্যাসেটের যুগ ছিল না যে একটা গান যে আরেকবার শুনবো আমরা, সেই সুযোগ ছিল না। তো ওই ছোট ছোট বই বিক্রি হতো, তো সেই সিনেমা দেখার পরে আমরা নিয়ে আসতাম। তো তখনকার আমলের গান যেগুলো ছিল সেগুলো আমাদের হৃদয়ে আসলে অনেক দাগ কেটে যায়। হ্যাঁ, যেমন ধরেন প্রথম কাউকে ভালো লাগা, আকাশ বাতাস সাক্ষী রেখে, হ্যাঁ কাউকে কোনো কথা দেওয়া, হ্যাঁ এরকম গানগুলো তখন প্রচলিত ছিল। যেমন একটি গান, একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে, এই জীবন যাবে কেঁদে হেসে, বধূ বেশে তোমায় কাছে পেলে। বড় একা ছিলাম পৃথিবীতে, তুমি শূন্য হৃদয় ভরে দিলে, আমি ধন্য তোমাকে পেয়ে। এই মন বলে আজ ডেকে, এই মন বলে আজ ডেকে, এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। এ আকাশকে সাক্ষী রেখে। ধন্যবাদ আপনারে। ও গান থেকে আমি একটা প্রশ্ন করি আপনারে, এই যে কইলা এই আকাশকে সাক্ষী রেখে বাতাসকে সাক্ষী রেখে, ইলান কি তার আপনি খেউরে সাক্ষী রেখে হেউরে পালা খাইছিলানি? তখন আসলে খেয়াল করে দেখবেন যে এই গানের মধ্যে যে ধরনের উপমা ব্যবহার করা হয়েছে কতটা সাবলীল, হ্যাঁ কতটা প্রাঞ্জল, কতটা ভদ্র। হ্যাঁ, এখানে কোনো ধরনের কোনো অশ্লীলতা বা কোনো কিছু ছোঁয়া নেই, অথচ নিজের হৃদয়ের কথাটাকে কি ভালোভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। হ্যাঁ, এরকম তো ধরেন মানুষের জীবন তো অনেক বড়, ছাত্র জীবন, স্কুল লাইফ, কলেজ লাইফ, ছোটখাটো টুকটাক ঘটনা তো থাকেই, তাই না? এগুলো আমাদেরকে যাই হোক, আমরা বুঝলাম যে আপনার তখন আকাশ বাতাস সাক্ষী রাখি আপনি করে হইসলা এলান। জহিদ ভাই কাছ থেকে একটা গান শুনতাম। ঈদর পরের দিন বান্ধবী আইবা মনে করো কা, আমার তো ওই সুযোগ আর নাই। আমার তো বিবির খান্দাত বইয়া হয়তো আমি কইমু যে তাইন হয়তো বা উঠি যাইতা চাইরা, আমি বললাম তুমি আরো বউ, এজন মায়ার মানুষ যত খান্দাত বইবা ততও তো বালা লাগবো। তো ওটা লইয়া একটা গান। আর আমার তো গান আমি বেশি আনন্দ পাই, বেশি মজা পাই সিলেটি ভাষায় যখন আমি গান করি। যাইগি যাইগি খোরখেন খান্দাত যদি বইছো, যাইগি যাইগি খোরখেন খান্দাত যদি বইছো, তুমি আমার মায়ার মানুষ বহুদিন বাদে আইছো, তুমি আমার মায়ার মানুষ বহুদিন বাদে আইছো, যাইগি যাইগি খোরখেন খান্দাত যদি বইছো। নীলাদ্রিতে বাড়ি আমার, তোমার বাড়ি শ্রীপুর, তোমার লাগি বুকর মাঝে ভালোবাসা ভরপুর। নীলাদ্রিতে বাড়ি আমার, তোমার বাড়ি শ্রীপুর, তোমার লাগি
বুকর মাঝে ভালোবাসা ভরপুর, হৃদয়ে গাঙ্গে তুমি সদা, হৃদয়ে গাঙ্গ তুমি সদা, ফিরি তোর নাও আইসো, যাইগি যাইগি খরখেনে খান্দাত যদি বইসো, তুমি আমার মায়ার মানুষ বদিন বাদে আইসো, তুমি আমার মায়ার মানুষ বদিন বাদে আইসো, যাইগি যাইগি খরখেনে খান্দাত যদি বইসো। বাহ, দারুণ চমৎকার। কিন্তু এখান থেকে আমার একটু জানার আছে, এই যে শ্রীপুর হয়েছেন, শ্রীপুর যেটা এলাকায় আসেননি, শ্রীপুর ইলাকার নাই, আসলে আমি আমার গানের মাধ্যমে টোটালি চেষ্টা করি সিলেটটারে প্রমোট করা, রিপ্রেজেন্ট করা। তো আমি এখানে আমার নায়কর বাড়ি বানাইছি নীলাদ্রিত, আমার নায়িকার বাড়ি ফেলাইছি শ্রীপুর, দুইটা হলো পর্যটন স্পট। আমার গান অনেকে শুনবো, সিলেটের বাইরের মানুষও শুনবো, তারা যেন নীলাদ্রির প্রতি একটা ভালোবাসা জন্মে, শ্রীপুরের প্রতি একটা ভালোবাসা জন্মে, এই জন্য নায়ক নায়িকার ওইভাবে সেট করছি আর কি। বুঝছি, কিন্তু আমরা তো বাঙালি বুঝেন তো, আমরা মাঝে খালি কুতকুতি থাকে যে নিশ্চয়ই শ্রীপুরকে আসলাম, এটা তো থাকতেও পারে। এতে তো যাই হোক সৎসাহস আছে, হইতে পারছেন, এর লাগে আপনার ধন্যবাদ, দাউদ ভাইরও ধন্যবাদ, তাই না হয়েছে। তো আজকে যেহেতু আমরা গানে গানে আড্ডা দিতাম, আমরা আরো একটা গান শুনবো ভাইয়ের কাছ থেকে। ঠিক আছে, আমি তার মাঝখানে আমি একটু অনুষ্ঠানে আসার একটা অনুভূতি প্রকাশ করি, যে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এবং এই ডাক্তার জহিরের সাথে কিন্তু আমরা অনেক আগের পরিচয়, তবে এইরকম আঙ্গে গিয়ে যে ওর সাথে একটা অনুষ্ঠানে আসবো এরকম কোনো পরিকল্পনা কখনোই ছিল না জীবনে, তো সেটাও একটা ব্যাপার। আর জহির এখন অত্যন্ত একজন জনপ্রিয় শিল্পী, তার বৈশিষ্ট্য হচ্ছে যে সে নিজে গান লেখে, গান সুর করে, এবং এই যে কথাটা বলেছে যে সিলেটকে রিপ্রেজেন্ট করে, তার গান এখন মানে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই না? এবং সিলেটকে আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট, তার এই এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ পেশায় ও চিকিৎসক, আমিও চিকিৎসক, আমাদের নানান কর্মব্যবস্থার মাঝখানেও আমরা গানকে যতটুকু সময় দিতে পারি, যতটা হৃদয়ে ধারণ করতে পারি, এটা আসলে এক ধরনের মানে অন্যদের জন্য অনুকরণীয় আমি মনে করি, কারণ নিজের পেশার থেকে বাইরে এসে কোনো কিছু করা আর বাংলাদেশের পার্সপেক্টিভ আসলে অনেক অনেক ডিফিকাল্ট আছে। আচ্ছা, এখন বলি যে আমি গানের কথা বলি। এখন যেমন সমস্ত মানুষকে ইজিলি অ্যাপ্রোচ করা যায়, তাই না? মানে প্রেমিক প্রেমিকাকে খুব ইজিলি পেয়ে যায়, একটা সময় কিন্তু ছিল তখন মানে খুব অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ, এখন তো বাস ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, যখন যে তাকে নক করা যায়, কিন্তু তখনকার দিনে একটু দেখা করা বা একটু দেখা পাওয়া সেটাও একটা ডিফিকাল্ট ছিল, একটু গন্ধ গন্ধ লাগে। যেমন একটি জনপ্রিয় গান আমাদের স্টুডেন্ট লাইফে, এই গানটা খুবই চমৎকার একটি কম্পোজিশন। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে, প্রতিদিন তুমি দেখতে আমায় গোলাপের আড়ালে লুকিয়ে, যখনই চোখে চোখ পড়তো লজ্জায় যেতে শুধু পালিয়ে, কি ছিল তোমার মনে, কি ছিল তোমার মনে, পারিনি তা আজও জানতে, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। ধন্যবাদ আপনারে, নিশ্চয়ই আপনারে বেশি ভালোবাসতে লাগে এই তো আপনার বাগানও ফুল নেওয়ার, তো এটা আমার বিশ্বাস, আমার মনে হয় আর কি। তো আসলে এখন তো এটা শেষ হয়ে গেছে, এখন হইল গিয়া ফুল নেওয়া তো দূরের কথা, দেখা তো আর শেষ, এইগুলো এখন আর এরকম রয়েছে না। তো আমরা আসলে একটা কসমেটিক্স লাইফ যাপন করলাম আর কি ওরকম। তো আসলে এটা মানে এখান থেকে আমরা আসলে বাড়ি আইতাম, এই যে গানগুলা
গুণ হলেও মনে হয় মানে চকুর মধ্যে Exactly. ফিলটা আয় যে এজন মানুষ এজন মহিলা যার বা একজন পুরুষে ওখান থেকে এটা চিন্তা করে যে আমার লাগে আইসে দেখার লাগে ওই রকম এটা আসলে থাকা মানে এই জিনিসগুলো উঠে যাওয়ায় কিন্তু আমরা এখন যে এই যে দূরত্ব সম্পর্কর মধ্যে ভাঙ্গন ওটা লাগে আমি এখন কই মজহির ভাই যদি আমরা কিছু একটা শুনাইতা আসলে যখন আমরা ঈদের প্রসঙ্গ আইছিল তখন আমরা আসলে ওই ছোটোবেলাত গেছিলাম গিয়ে আমরা গেলে গিয়ে তো ছোটোবেলার ঈদ ছোটোবেলার যে জীবনযাপনের ভিতরে একটা সারল্য আছিল একটা সহজিয়া একটা বিষয় আছিল দিন দিন আমরা সহজিয়া জীবনটাকে হরিয়ে গেছি এটাও কিন্তু আমরা বর্তমান যুগের একটা আমি যদি বলি যে নেগেটিভ সাইড আমরা সহজিয়া বিষয়টাকে হরিয়ে গেছি আগে কিন্তু সহজিয়া জীবন আছিল আমি কইম যে আমি যতখান সহজ আমার বাপ তার চেয়ে বেশি সহজ আসলা অবশ্যই আমার ফুয়া পারিপার্শ্বিকতার কারণে আরেকটু জটিল হইব তো এই যে সহজ জীবনযাপন তো আমি আমার শৈশব যখন চিন্তা করি আমার মার কথা চিন্তা করি তখন এর উপরে ভিত্তি করে আমার একটা গান মোটা সাইলের ভাত মায়ের রান্দা তরকারি মজা কইরা খাইতাম আমরা করতাম কাড়াকাড়ি মোটা সাইলের ভাত মায়ের রান্দা তরকারি মজা কইরা খাইতাম আমরা করতাম কাড়াকাড়ি এখন বাসমতির পোলাও খাই থাই স্যুপ চিকেন ফ্রাই বাসমতির পোলাও খাই থাই স্যুপ চিকেন ফ্রাই মনটায় আমার খোঁজে বেড়ায় আমার মায়ের মাটির হাড়ি মোটা সাইলের ভাত মায়ের রান্দা তরকারি স্কুল হতে ফেরার পথে বন্ধু বান্ধবের সাথে হাডুডু খেলতাম ক্ষেত হতে আলু কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে আনন্দে খাইতাম স্কুল হতে ফেরার পথে বন্ধু বান্ধবের সাথে হাডুডু খেলতাম ক্ষেত হতে আলু কুড়ায়ে নাড়ার আগুনে পোড়ায়ে আনন্দে খাইতাম দেরি কইরা ফিরলে বাড়ি মায়ে দিত সিংলার বাড়ি দেরি কইরা ফিরলে বাড়ি মায়ে দিত সিংলার বাড়ি মোটা সাইলের ভাত মায়ের রান্দা তরকারি আম কাঁঠালের ছুটি হইলে মা বাবা আর ভাই বোন মিলে নাইরো যাইতাম বর্ষাকালে পানি আইলে কলা গাছের ভেলায় দোলে ভাইসা বেড়াইতাম আম কাঁঠালের ছুটি হইলে মা বাবা আর ভাই বোন মিলে নাইরো যাইতাম বর্ষাকালে পানি আইলে কলা গাছের ভেলায় দোলে ভাইসা বেড়াইতাম রঙিন পুটি দেখা কইতাম মাসে পিনসে লাল শাড়ি রঙিন পুটি দেখা কইতাম মাসে পিনসে লাল শাড়ি মোটা সাইলের ভাত মায়ের রান্দা তরকারি মজা কইরা খাইতাম আমরা করতাম কাড়াকাড়ি এখন বাসমতির পোলাও খাই থাই স্যুপ চিকেন ফ্রাই বাসমতির পোলাও খাই থাই স্যুপ চিকেন ফ্রাই
মনটায় আমার খোঁজে বেড়ায় আমার মায়ের মাটির হাড়ি, মোটা সাইলের ভাত মায়ের রান্দা তরকারি। বাহ, দারুণ। আমি আসলে দেখলাম, আমি ফিল নিলাম যে এই যে মাটির হাঁড়ি, তারপরে মোটা ভাত, এরপরে এই যে ফুটি মাছ, আমার চৌকো বাসছে ইয়া। আগে এই যে মাছের মধ্যে যে একটা ফুটা, লাল রঙের ফুটা থাকতো, এটা আসলে দেখা যাইতো। এখন তো এটা মোটেও দেখা যায় না, আসলেই দেখা যায় না। আমি প্রথমে জহিরকে কনগ্রাচুলেট করছি যে এরকম সুন্দর একটি গান করার জন্য, কম্পোজ করার জন্য। আসলে এই গানের মধ্যে কিন্তু অনেক কিছু ভেসে আসছে। আমার কিন্তু এই জেনারেশনের বাচ্চাদের জন্য খুব আফসোস হয়, অনেক জিনিস ওটা দেখেইনি, মানে শুনেও নেই। এমন আছে যে এই গানের মধ্যে যে জিনিস ভেলা, আজকালকার বাচ্চারা কয়টা বাচ্চা ভেলায় চড়ছে বলে মনে হয়? চিনবেই না। বড়শি দিয়ে মাছ ধরা, মানে টেটা দিয়ে মাছ ধরা, হ্যাঁ, তারপরে যে শালুক কুড়ানো, হ্যাঁ, তারপরে পুড়িয়ে পুড়িয়ে খাওয়া, এইসব আনন্দ থেকে ওরা বঞ্চিত। মুনলিট নাইটে রাতেবেলা লুকোচুরি খেলা, বাঁশের শাকও পার হওয়া, তাহলে এগুলো তো আজকে কল্পনা ওদের কাছে। মানে এটা শুনলে মনে হবে যে এরকম একটা জিনিস বোধহয় হয়তো আছে। হ্যাঁ, আসলে আমরা সত্যি সত্যি আমাদের মানে ঐতিহ্য হারিয়ে ফেলেছি। খুব খারাপ লাগে আসলে ভাবলে এক্সেন্সে, যে আজকালকার বাচ্চারা যেভাবে চার দেয়ালের মধ্যে বন্দি, হ্যাঁ, এবং কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, শুধুমাত্র কম্পিউটারই তাদের জীবন, ইন্টারনেটই তাদের জীবন। এই জিনিস এক্সেন্সে আমরা কিন্তু খুব সৌভাগ্যবান। জহির আমার সাথে জি জি একদম একদম, আমরা ওই লাইফটাও পেয়েছি, আবার মডার্ন লাইফটাও পেয়েছি। শৈশব বলতে স্যার যা বুঝায় এখনকার মানে রিয়েল ওই শৈশবটা ওরা পাচ্ছে না, আমরা ওটা এনজয় করছি, ওটা জি জি এইটা ব্যবহার করছি, আমরা মডার্ন অল ফ্যাসিলিটিস অ্যাভেলেবল করছি। সো আমরা উই আর রিয়েলি রিয়েলি প্রাউড। আপনি একটা গান শুনুক এখন, এবং আপনার ইচ্ছা মতো আপনি যদি চান যে সিলেটি গান গাইতা, অথবা আপনি। জহির তো আসলে এই যেসব গান লেখে এগুলো গণমানুষের গান বা এরকম আর কি। তো আমাদের সময় একটা গান খুব প্রচলিত ছিল, আমরা এটা মাঝে মাঝে করতাম স্কুল লাইফে বা কলেজ লাইফের কথা বলছি। গানটা খুবই জনপ্রিয় একটা গান। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। চমৎকার একটি গান, ভূপেন হাজারিকার। ঠিক আছে, আসলে পুরানা দিনের গান আপনি যেভাবে গাইরা, দর্শকের জনপ্রিয়তা অবশ্যই এখনো। এখানে স্যারের সম্পর্কে একটু আমি কইলাই, আসলে গান নিয়ে তো মানুষের অবিমিশ্র একটা ধারণা আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা গান গাইন বা গান বালা ফাইন, এরার দিলর ভিতরে কোনো জঙ্গার থাকে না, মানে ফেস ফুস বা মানে অন্য ধরনের কোনো কুচিন্তা বা ওই ধরনের মানুষের ক্ষতি করার বা করার, সমাজের ভিতরে একটা হীনকর কোনো কার্যকলাপে লিপ্ত থাকার কোনো বাসনা এই সমস্ত মানুষের ভিতরে থাকে না, থাকার কথা না। যদি হে রিয়েলি অন্তর থেকে হে গানের মানুষ হয়, গানপ্রেমী মানুষ হয়। আমি যেমন আমার নিজের হই না শিল্পী, সুরকার, গীতিকার, ইতা হই না, আমি হই আমি গানের মানুষ, গানের ভিতরে থাকি, আর গান আমার ভিতরেও থাকে। সঙ্গীত যারা তো ও একদম স্যার ওই লাগে একজন গানের মানুষ, স্যারের ভিতরে গান আছে এবং স্যার গানের ভিতরে আসেন। যদিও প্রফেশনালি স্যার একজন অত্যন্ত উঁচু মাপের, আমরা মানে আসলে সাধারণ মানুষের ধারণাও নাই যে অত উঁচু মাপের একজন সার্জন স্যার, মানে শত শত ডাক্তার মানে স্যাররা বানাইরা ডেইলি। এই সমস্ত ডাক্তার হলে সমাজক আজকে মানুষের, আজকে এই যে কোভিডর যে ডাক্তার হলো অবদান, আজকে মানুষের হাসপাতালও গিয়া চিকিৎসা পার, মানে যদি এই ডাক্তারও হলে বয়বীথি না হরাইয়া যদি এরা চিকিৎসা না করতো, হাসপাতালও গিয়া তো আজকে দেখো ভারতের মতো দেশ, ওইখানে অক্সিজেনের অভাবে, চিকিৎসার অভাবে এত হিউজ ক্রাইসিস। তো আমরা দেশ আল্লাহর রহমতে এখনও এরকম ক্রাইসিস দেখা দিছে না ডাক্তার। তো এরকম শত শত ডাক্তার স্যাররা তৈরি করা এই সমস্ত। তো স্যার ওই লেভেলে একজন চিকিৎসক, তারপরেও স্যার যে গানের ভিতরে আসেন, গান স্যারের ভিতরে আসুন, স্যার দেখি মানে একটু সময় পাইলেও মানে তাই গানের ভিতরে, এটা একটা অন্তরের একটা বিশালতা, অন্তরের ভিতরে একটা
যে মানুষের যে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি দরদ, এগুলো আমি মনে করি যে যারা চিকিৎসক হওয়ার পাশাপাশি সঙ্গীতের সাথে থাকেন, এদের দ্বারা সমাজে বেশি উপকার হওয়ার কথা। আমার একটা বিষয়, আমি জানি, আমি তো ওরকম মানুষ না, আমি বেসিক্যালি আমি যে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারছি সমাজে, এটা আমি মনেও করি না। আমি নিজের চিত্তের আনন্দে গান গাই, কিন্তু স্যারদের মতো লোক যাদের কন্ট্রিবিউশন আছে সমাজে চিকিৎসা সেবার মাধ্যমে, তারা গানের মাধ্যমে নিজেরে একটা একটা এমন একটা অবস্থানও রাখেন যাতে তাদের কন্ট্যাক্টে, তাদের সংস্পর্শে যখন একটা রুগী যায়, তারা একটা সুন্দর ব্যবহার পায়, সুন্দর একটা সার্ভিস পায় স্যারদের মাধ্যমে। অবশ্যই। আমি এই ডাক্তার জহির সম্পর্কে একটা ছোট্ট রেসপন্ড করতে চাই। কিছুদিন আগে এই রোজার সময় তার সাথে আমার একবার একটা জায়গায় দেখা হয়েছিল ইফতারের পর। তো দেখলাম একটা সে প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে। তো জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তখন সেই নিজে থেকে বললো যে যে কথাটা বললো সেটা শুনে আমি অত্যন্ত ইমপ্রেসড, এবং একটা মানুষের গানের প্রতি যে কতটা ফিলিংস, কতটা দরদ এবং কতটা ভালো লাগা থাকতে পারে এই কথার মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে। সে বলল যে হ্যাঁ, এই রোজা রেখেছি, ইফতার করেছি, খুব টায়ার্ড লাগছে, শুধুমাত্র গানের অনুষ্ঠান বলে এখানে আসতে পারছি, অন্য কোনো প্রোগ্রাম হলে বা অন্য কোনো জায়গায় হলে আমি হয়তো যেতে পারতাম না, আর শরীর আমাকে কুলাইয়ে উঠতে পারতাম না। অতএব এগুলো আসলে মারাত্মক টাচি কথাবার্তা। কথাটা শুনে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে কতজন ডাক্তার আছে বা কতজন মানুষই বা আছে যে এরকম গানের প্রতি এতটা বিনম্র শ্রদ্ধা। অনেকেই তো সঙ্গীত চর্চা করে না নি, কিন্তু সবার মতো সেম না। আমরা সবে লালন করতাম পারি না, ধারণ করতাম পারি না। আমরা শুধু ওই যে একবার কইলাম না কসমেটিক্স, যেটা আর কি আমরা শুধু দেখানির লাগি যে যারা চর্চা করে তারার ক্ষেত্রে এটা ঠিক আছে। যারা মন থেকে করে তারা কিন্তু অবশ্যই গানরে প্রাধান্য দেওয়ার লাগে, শত ব্যস্ততা ও এরপরে শত ক্লান্তি বোধ থাকুক, তারপরেও কিন্তু এই ধরনের অনুষ্ঠান বাদ দেয় না। এটা অবশ্য সব ক্ষেত্রে প্রযোজ্য যে আমরা যে যে পেশায় আছি না কেন, পেশাটাকে যদি আমরা অন্য না করি, এটাকে যদি আমরা ভালো না বাসি, এটার মধ্যে যদি একটা ভালো লাগা না আনা যায়, তাহলে সেই পেশায় সে কখনোই সাকসেসফুল হতে পারে না। আপনি দেখবেন পৃথিবীতে যারা সাকসেসফুল মানুষ আছে ডিফারেন্ট পেশায়, শুধু আমাদের ডাক্তারিতেই না, সে তার নিজের পেশাকে অন করতে হবে, ওটাকে ভালো লাগাতে হবে। একমাত্র সেই ভালো লাগার মাধ্যমেই সেই কাজে সাকসেসফুল হওয়া যায় বলে আমি মনে করি। ঠিক আছে, তো আসলে আমরা সময় শেষ হয়ে যায়, গানে গানে আড্ডা হইসলাম, আমরা আরও বেশি করতাম আসলাম গান, আরও উইলনে আরও বহুতটা মাত উইলনে আপনার আর যে কিছু স্মৃতিচারণ আরও ফাইলাম মনে, কিন্তু পাওয়ার আর সুযোগ নাই। আমার এই সময়ের ওটা দেখা নিওর যে সময় শেষ। তো এখন যদি আমরা লাস্টে যদি আপনার দুজনের একটা গান শুনতাম, একলগে এইরকম গান আছে নি যে জানা দুজনে গাইতে পারবা একলগে, গাড়ি চলে না দুই লাইন করে আমরা শেষে আমরা স্যারের লগে আমরা দুইজন মিলে একটা গান গাইব। তার আগে আমি একটু দর্শকদের শ্রোতাদের উদ্দেশ্যে, আসলে কোভিড পিরিয়ডে আমরা ঈদটা যার, তো আসলে একটা বৈশ্বিক মহামারী, সবে কষ্টর ভিতরে আসই, কেউ আসুন বেমার লইয়া কষ্ট, কেউ আসুন লকডাউন ইফেক্টের কারণে কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট। তো এই সমস্ত কষ্ট লইয়া যে আমরা যে বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ আসুন সবার প্রতি আমি এই ঈদের মোবারকবাদ জানাই। এটা কষ্টর ঈদ, আমরা আসলে মন চায় আরও কত দিল খুলিয়ে আমরা ঘোরাফেরা করতাম, ঈদের আনন্দ করতাম, পারলাম না। আমরা আকাঙ্ক্ষা যেমন করোনা মুক্ত, বেদনা লুপ্ত, করোনা মুক্ত, বেদনা লুপ্ত, পৃথিবী দেখার বড় স্বাদ, পৃথিবী দেখার বড় স্বাদ, করোনা মুক্ত, বেদনা লুপ্ত, পৃথিবী দেখার বড় স্বাদ, পৃথিবী দেখার বড় স্বাদ। রমজানের শেষে হেসে হেসে, রমজানের শেষে হেসে হেসে উঠে যেন খুশির চাঁদ, উঠে যেন খুশির চাঁদ, উঠে যেন খুশির চাঁদ। এই ঈদের চাঁদ যেন আমাদেরকে করোনা মুক্তি থেকে, আল্লাহর কাছ থেকে একটা সুবাতাস নিয়ে আসে, এই আকাঙ্ক্ষা আল্লাহ পাকের কাছে আমরা সবাই চাই। আল্লাহ পাকের কাছে সবাই কান্না করি যে আল্লাহ পাক এই বৈশ্বিক মহামারী থেকে আমাদের সবাইকে রক্ষা করুক। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমি আমার নিজের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আশা করি আমাদের এই ছোট্ট আড্ডাটা আপনাদের ভালো লেগেছে। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আবারও এরকম আড্ডায় বসবো। আর আমি একটা কথা বলতে চাই পরিশেষে, যে আপনারা জানেন যে এই করোনায় আমাদের অনেক ডাক্তার, অনেক নার্স, অনেক বিভিন্ন পেশার লোকজন মৃত্যুবরণ করেছেন। ওনারা আমাদেরই ভাই, সিনিয়র ভাই। তো আমি অত্যন্ত শ্রদ্ধা চিত্তে ওনাদেরকে স্মরণ করি এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি যেন আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করুন। আর আমাদের মধ্যে সচেতনতা একটু বাড়াতে হবে। সরকারের পক্ষে একা সম্ভব না, এটা আসলে একটা কম্বাইন্ড এফোর্ট। আমরা সবাই মিলে যদি এই স্বাস্থ্য যে বিধি সেগুলো একটু মেনে চলি, অ্যাটলিস্ট বাইরে গেলে যেন আমরা মাস্ক পরি। এখন আমরা দেখি যে প্রায় 30% মানুষ আসলে মাস্ক পরছেন না, এর মধ্যে আবার 10 ভাগ মানুষ আবার সঠিকভাবে মাস্ক পরছেন না। মাস্ক আছে, বাট এটা দেখা গেলো যে ঠিক জায়গা মতো নাই। তো আমাদের একটা হ্যাবিট করতে হবে, কারণ আমরা জানি না কতদিন করোনা আমাদের এই অঞ্চলে থাকবে। তো আমাদেরকে একটা ভালো হ্যাবিট করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলার। অ্যাটলিস্ট আমার রিকোয়েস্ট হচ্ছে মাস্কটা যেন আমরা সবাই মিলে 100% যেন আমরা ভালো মতো সঠিক নিয়মে মাস্ক পরতে পারি, এবং একটা উজ্জ্বল বাংলাদেশের একটা করোনামুক্ত বাংলাদেশ আমরা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি এখানে। ধন্যবাদ আপনারে, ধন্যবাদ জহির ভাই। তো প্রিয় দর্শক, আমরা বিদায় নিতে ওর বালা তাহুকা, সুস্থ তাহুকা, সুন্দর তাহুকা, এবং আমরা 2 তারকার কাছ থেকে একলগে কোনো গানের একটা লাইন শুনি পারি জিমো গিয়া। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুঝি মেলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। মহাজনে যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে, মহাজনে যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে, গাড়ি চালায় মন ড্রাইভারে, ভালো মন্দ বোঝে না, গাড়ি চালায় মন ড্রাইভারে, ভালো মন্দ বোঝে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না।